কিরে মা, তুই কান্দাছস কে? আব্বা, আমার হাতে তিল তিল করে গড়া সেই সংসার আজকে ভেঙে চুরমার হয়ে গেছে বাবা। কি কইতেছস এসব? রাকিব বিদেশ থেকে ফেরত আসছে। ও এসে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিছে বাবা। জামাই বাবা যে বিদেশ থেকে বাড়িতে আইছে, আর বাড়িতে আইসা তোরে মার দুই কইরা বাড়ি থেকে বার কইরা দিছে? হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখতাছি তোর সাথে এত বড় বেইমানি। হ্যাঁ, আমি রাকিব রে ছাড়তাম না, আমি রাকিবের নামে মামলা কইরা দিব। না বাবা, না বাবা, আমি যা কিছু করছি আমি তো সব রাকিবের জন্য করছি বাবা। আজকে যদি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে সুখে থাকতে পারে তাহলে তাই হোক বাবা। আমি রাকিবের নামে মামলা করতে পারবো না বাবা। তুই রাকিবের সব কিছু মাইনা নিতে পারস, কিন্তু আমি মাইনা নিব না। আমি বাবার চোখের সামনে মায়ার জীবনটা নষ্ট হয়ে যাইব, এইটা তো আমি হইতে দিতে পারি না। আমি রাকিবের মুখোমুখি হইব না, না বাবা, তুমি কোনোদিন রাকিবের মুখোমুখি হবে না। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না বাবা। যেদিন রাকিব আমাকে নিজে নিতে আসবে, আমি শুধু সেই দিনই বাড়িতে ফিরে যাব বাবা। তার আগে আমি যাব না বাবা। কি মা, এটা তুই কি শোনাইতেছস? এটা তুই কি কইলি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলতেছি। আমার ভাগ্য আমার কাছে ছেড়ে দাও। আমার কপালে যা আছে তাই হবে। আরে চল মা, বাড়িতে চল। আচ্ছা, এই মায়া মানুষের মতন কানবি না। আরে আমি যে তোর বউয়ের সুগার ডাডির সন্ধান দিলাম, এর পরও ওই মহিলার লেগে তুই কান্দিস? হ্যাঁ, তুই জানোস বন্ধু, আমার এই বুকের ভিতরে কি পরিমাণ কষ্ট। হ্যাঁ, আমি বিদেশে থাকাকালীন তুই যতবারই আমার বউর নিয়ে স্ক্যান্ডালের তথ্য দিছিস, ততবারই আমার এই বুকের ভিতরটা এমনি আংরা আংরা হয়ে গেছে রে দোষ। সহ্য হয় নাই, আমার সহ্য হয় নাই। আমি আমার বউরে যতবারে জিজ্ঞেস করছি যে টাকা সে কই পাইছে, সে তো কোনো উত্তর দিতে পারে নাই। উত্তর দিব কেমনে? 12 বাতারি না, উত্তর কি দিতে পারে? তোর বন্দুকের গুল্লি মিস হইতে পারে, কিন্তু এই কিসমতের কথা কখনো মিস হয় না। আরে তুই যে বিদেশে গেলি, এত গুলান টাকা লাগছে, তোর বউ টাকা কই পাইছে? ওই যে বুড়া বেড়ার কাছে টাকা আনছে, আর ওই টাকার বিনিময়ে প্রত্যেকদিন তোর বউ ওই বুড়ার একদম চুপ থাক, বলিস না। আমি আমি নিতে পারতেছি না। বিশ্বাস করে, আমার কি করতেছে আমার ভিতরটা। তুই মডাল আরো মধ্যে বাড়ায় দে। হ্যাঁ, বোতলটা দে। আল্লাহ মজা দে। বাবা, তুমি রাকিবকে একবার আসতে বলবো বাবা। আমি একবার ওকে দেখতে চাই বাবা। আমি এক্ষুনি যাইতেছি রাকিব রে। জামাই, ঘর থেকে একবার জলদি বাইর হও। কি ব্যাপার, আপনি এত রাতে আমার বাড়িতে? বাবারে, সুমির অবস্থা খুবই খারাপ। সুমি শুধু বারবার তোমারে দেখতে চাইতেছে। তুমি আমার বাড়িতে চলো আমার সাথে। শুনেন, আপনি এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে চলে যাবেন। যদি না যান, একদম গলা ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেবেন। না বাবা, তুমি এই কথা কও না। আমি তো তোমার বাবার বয়সী। তুমি আমার সাথে চলো। আপনার মেয়ে যে অপরাধ করছে সেটা ক্ষমার অযোগ্য। আপনার মেয়ে যদি মরেও যায় না, ওর চেহারাটা দেখার জন্য আমি কোনোদিনও যাব না। জামাই, এই কথা কও না।
তুমি আমার সাথে চলো, আমি তো তোমার বাবার মতন, তুমি আমার সুমির কাছে চলো, চলো আমার সাথে চলো। হাত ছাড়েন। না না করো না বাবা, চলো চলো আমার সাথে চলো, আমার বাড়িতে চলো। মানে ভালোই ভালোই বলতেছি তো, এই কারণে আমার কথাটা কানে যাইতেছে না। না মানে আপনি কি চান, ঘাড় ধাক্কা দেই? যান বাবা, যান, ফিরে যান, যান। যান। আপনি ডাক্তার সাহেব, এই যে আমার মেয়ের জামাই। ও, আপনি তাহলে সেই অকৃতজ্ঞ অত্যাচারী স্বামী। আপনি আপনার ওয়াইফের পেটের ডান পাশে লাথি মেরেছিলেন কেন? দেখেন ডাক্তার সাহেব, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই আমার ওয়াইফ আমার সাথে বেইমানি করছে, সেই জন্য আমার মাথা ঠিক ছিল না। মাথা যেহেতু ঠিক ছিল না, কি করছে উল্টাপাল্টা আমার ঠিক মনে নাই। থামুন। আর একটা কথা বলবেন, যার সাথে আপনি এতগুলো বছর সংসার করেছেন তাকে আপনি চিনতে পারেননি? আমি জানি আপনি এতদিন বিদেশে ছিলেন, আর সেই সুযোগে আপনার বন্ধু মহল এবং পাড়া প্রতিবেশী আপনাকে উল্টোপাল্টা বলেছে। আপনার ওয়াইফের সুগার ড্যাডি ছিল, তাই তো? যা সত্য তাই বলছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আজকে আমি আপনাকে বলব। যে সুগার ড্যাডির কথা আপনি শুনেছিলেন না, সেই ব্যক্তিটা আজ 5 মাস হলো পরলোক গমন করেছে। সেটা আমি জানি, মারা গেছে বলে এখন আমার প্রয়োজন পড়ছে, বুঝতে পারছেন না? আপনার ধারণা ভুল। আজ যদি উনি বেঁচে থাকতেন তার সবকিছু প্রমাণ দিতে পারতেন, আর এ সব কিছুরই জ্বলন্ত সাক্ষী ছিলাম আমি। তারপর যখন আশরাফ চৌধুরী আপনার ওয়াইফকে নিয়ে আমার কাছে আসেন, তারপর আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি আশরাফ চৌধুরী আর আপনার ওয়াইফের কিডনি ম্যাচিং করে গিয়েছে, কিন্তু আপনার ওয়াইফের একটা কিডনি একটু ড্যামেজ ছিল। আমি তখন ওনাকে বলেছিলাম যে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কিন্তু উনি কোনোভাবেই আমার কথা শোনেননি। ওনার নাকি অনেক টাকার দরকার, আর সেই টাকার জন্যেই ওনার ভালো কিডনিটা উনি আশরাফ চৌধুরীকে দান করে দিলেন। কি সুমি এই কথা আমার বলে নাই কেন? ওরে আমি কত অত্যাচার করছি, ওর গায়ে হাত তুলছি, ওরে নির্যাতন করছি, ওরে আমি চরিত্রহীন হিসাবে উপাধি দিচ্ছি, তারপরও ও আমাকে এই কথা বলে নাই, স্বীকার করে নাই। আমি তাকে কতবার জিজ্ঞেস করছি, যতবারই জিজ্ঞেস করছি সে আমার না করছে, বলছে এই কথা সে বলতে পারবে না। আপনার ওয়াইফ আপনাকে সবকিছুই বলতে পারত যদি আজ আশরাফ চৌধুরী বেঁচে থাকতো। আর আমার সাথে ওই একবারই তার দেখা, এরপর আর কখনোই তার সাথে কোনো যোগাযোগ হয়নি। আর এই সমস্ত ভুল ধারণা যারা আপনাকে দিয়েছে তারা আপনার ওয়াইফের সাথে চরম অন্যায় করেছে। আশরাফ চৌধুরী সুস্থ হওয়ার পর তার নিজের সন্তানদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। আপনার ওয়াইফকে নিয়েই সে বাকিটা জীবন কাটাতে চেয়েছিল, নিজের মেয়ে মনে করে। তাদের ভেতরকার সম্পর্কটা শুধুই মাত্র বাবা মেয়ের সম্পর্ক ছিল, একটা পবিত্র সম্পর্ক। আমি 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 অনেক বড় ভুল করে ফেলছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি আমার এই ভুলের ক্ষমা নাই ডাক্তার সাহেব। আমি 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 প্রায়শ্চিত্ত করতে চাই ডাক্তার এটা সাহেব। কি রাকিব সাহেবের বাড়ি? জি, আমি 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 রাকিব। আপনার ওয়াইফ সুমি আক্তারকে শিল্পপতি আশরাফ চৌধুরী দত্তক নিয়েছিলেন। তিনি মৃত্যুর আগে তার সকল সম্পত্তি তাকে উইল করে দিয়ে গেছে। এই নিন কোর্টের রায়ের কাগজটা। আব্বা, আব্বা সুমি এখন কোথায়? আব্বা, আব্বা আমারে বলেন সুমি এখন কোথায়? আমি সুমির সামনে গিয়ে ক্ষমা চাইবো, ওর পায়ে ধরে আমি মাপ চাইবো। আমি অনেক ভুল করছি আব্বা।